ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে একাধিক মতবাদ আছে, একাধিক দৃষ্টিভঙ্গি আছে। যেমন ভাববাদী বা আদর্শবাদী দৃষ্টিভঙ্গি আছে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আছে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে নৈরাজ্যবাদী দৃষ্টিভঙ্গি আছে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে নারীবাদী এবং রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আছে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো উদারনীতিবাদের একটি গুরুত্বপূর্ণ দিক বা উদারনীতিবাদের শেষ পর্যায়, সেটা হলো নয়া উদারনীতিবাদ, নিও লিবারালিজম। দেখো, তোমাদের ধারণা আছে উদারনীতিবাদ কি বা উদারনীতিবাদ কাকে বলে। আর এই উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি এটা 400 বছরেরও বেশি সময়ের আগের তত্ত্ব। 400 বছর ধরে এই তত্ত্ব চলছে। তো এটা শিল্পায়নের সঙ্গে যুক্ত। শিল্পায়নের ফলে পুঁজিবাদী যে অর্থনীতি, অবাধ ব্যবসা বাণিজ্য, অবাধে পণ্য আমদানি রপ্তানির উপর গুরুত্ব আরোপ, এই অর্থনীতির উপরে উদারনীতিবাদী রাজনৈতিক তত্ত্ব গড়ে উঠেছে। তাহলে উদারনীতিবাদ সামন্তবাদের বিরোধী, উদারনীতিবাদ পুঁজিবাদের সমর্থক। এই উদারনীতিবাদ ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানোর কথা বলেছে। সামন্তবাদে চরম রাজতন্ত্রে ব্যক্তির উপর রাষ্ট্রের ব্যাপক নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এই ব্যাপক নিয়ন্ত্রণের ফলে অর্থনীতিতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়নি। তাই উৎপাদন ব্যবস্থার উন্নতি এবং তার পাশাপাশি অর্থনৈতিক উন্নতি বিধানের জন্য উদারনীতিবাদ ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানোর কথা বলেছে। দেখো, উদারনীতিবাদী তত্ত্ব 400 বছর ধরে যেহেতু গড়ে উঠেছে, যেহেতু সময়ের প্রেক্ষাপটে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদারনীতিবাদী তত্ত্বেরও পরিবর্তন ঘটেছে। বিষয়বস্তুর মৌলিক পরিবর্তন ঘটেনি, কিন্তু বিষয়বস্তুর সময়ের সাথে সাথে অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, উৎপাদন ব্যবস্থার পরিবর্তন, এর পাশাপাশি রাজনৈতিক তত্ত্ব হিসাবে উদারনীতিবাদের পরিবর্তন ঘটেছে। সেই কারণে উদারনীতিবাদকে মূলত আমরা কটা ভাগে ভাগ করব? 3টি ভাগে ভাগ করতে পারি। অ্যান্সার দেবে। 3টি কি কি ভাগ বলো? সাবেকি উদারনীতিবাদ, আধুনিক উদারনীতিবাদ আর নয়া উদারনীতিবাদ। দেখো, সাবেকি উদারনীতিবাদে সম্পত্তির উপর ব্যক্তি মালিকানাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সামন্তবাদী অর্থনীতিতে জমিদার তন্ত্র ছিল, জোতদার তন্ত্র ছিল, তাই তো? সামন্ত প্রভুরা জমিকে নিয়ন্ত্রণ করত। জমির মালিকানা কৃষকের হাতে ছিল না। কিন্তু উদারনীতিবাদ বলছে যে
সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকবে। উদারনীতিবাদের জনক জন লক বলেছেন, সম্পত্তি হলো প্রকৃতির দান, আর এই সম্পত্তির উপর ব্যক্তির অধিকার থাকবে। ব্যক্তির যেমন প্রকৃতির রাজ্যে স্বাভাবিক অধিকার ছিল, ব্যক্তি স্বাভাবিক স্বাধীনতা ভোগ করত, কিন্তু সেই স্বাভাবিক অধিকার, স্বাভাবিক স্বাধীনতা যখন হারিয়ে যায়, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হয়, জনসংখ্যা বৃদ্ধি পায়, তার ফলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হয়। আর এই নৈরাজ্যের হাত থেকে বাঁচার জন্য মানুষ নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা তৈরি করেছে, নির্বাচিত করেছে, আর রাজার হাতে ব্যাপক ক্ষমতা দিয়েছে। এইভাবে রাষ্ট্র এবং সরকারের উদ্ভব হয়েছে। এটা লকের বক্তব্য, কি তাই তো? তো লক একদিকে সামাজিক চুক্তি মতবাদী, ইংল্যান্ডের বিখ্যাত দার্শনিক, তাই তো? আবার লক কিন্তু উদারনীতিবাদী। শুধু উদারনীতিবাদী নন, লক উদারনীতিবাদের জনক। লকের তত্ত্ব অনুযায়ী ইংল্যান্ডে 1688 সালে উদীয়মান ধনিক বণিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, তারা বিপ্লব সংগঠিত করে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করেছে এবং পার্লামেন্টে সামন্ত প্রভুদের জায়গায় বুর্জোয়ারা ক্ষমতায় এসেছে। আর লকের তত্ত্ব কি ছিল? সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা, নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা, নাগরিকদের ব্যক্তিগত অধিকার, এই অধিকার রাষ্ট্র নাগরিকদের দেবে। রাষ্ট্রের সরকার যদি নাগরিকদের অধিকার রক্ষা করতে না পারে, নাগরিকদের স্বাধীনতা দিতে না পারে এবং নাগরিকদের সম্পত্তি রক্ষা করতে না পারে, তাহলে সরকারের বিরুদ্ধে নাগরিকরা প্রতিবাদ করতে পারবে, লড়াই করতে পারবে। এটা লকের বক্তব্য। সামন্ততান্ত্রিক চরম রাজতন্ত্রে নাগরিকদের এই অধিকার, এই স্বাধীনতা ছিল না। জনগণের সার্বভৌমিকতাকে সাবেক উদারনীতিবাদে গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণ চূড়ান্ত ক্ষমতার অধিকারী হবে। রাষ্ট্রের ক্ষমতার, সরকারের ক্ষমতার উৎস হলো জনগণ। একে বলা হয় গণ সার্বভৌমিকতা। সাবেকি উদারনীতিবাদ এটাকে তুলে ধরেন প্রথম জন লক, তার পরবর্তীকালে জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, বেনথাম প্রমুখ অনেক রাষ্ট্রবিজ্ঞানী সাবেকি উদারনীতিবাদের সমর্থক। এবার সাবেকি উদারনীতিবাদ এই তত্ত্ব অনুযায়ী পুঁজিবাদী শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পৃথিবীতে চলতে চলতে উদারনীতিবাদের বৈশিষ্ট্য, অর্থনৈতিক ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো অবাধ ব্যবসা বাণিজ্য নীতি। এটার মানে কি? আর এই তত্ত্বটার কথা কে বলেছেন? অ্যাডাম স্মিথ বলেছেন, ইংল্যান্ডের একজন অর্থনীতিবিদ। তিনি বলেছেন যে অবাধে উৎপাদন হবে, শিল্পের মালিক অবাধে মূলধন বিনিয়োগ করবে, শ্রমিক নিয়োগ করবে, উৎপাদন বৃদ্ধি করবে এবং বাজারে যোগান দেবে। অবাধে ব্যবসায়ী যারা, তারা ব্যবসা করবে, দ্রব্য কেনা বেচা করতে পারবে, আর দ্রব্যের দাম নির্ধারিত হবে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের ফলে, কি তাই তো? তাহলে এই অর্থনীতিতে কি হবে? উৎপাদন বাড়বে, দেশের উন্নতি হবে। অ্যাডাম স্মিথ তার
দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে এই বক্তব্য তুলে ধরে। সেই কারণে অ্যাডাম স্মিথকে আমরা বলবো যে তিনি পুঁজিবাদী অর্থনীতির জনক, আর লককে বলবো উদারনীতিবাদের জনক। উদারনীতিবাদ হচ্ছে রাজনৈতিক তত্ত্ব, আর এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এই রাজনৈতিক তত্ত্বের অর্থনৈতিক দিক হলো তোমার অর্থনৈতিক দিক হলো কি অবাধ ব্যবসা বাণিজ্য। রাষ্ট্রের মধ্যে শিল্পের মালিক, তারা অবাধে উৎপাদন করবে, তারা যত পারে তাদের মূলধন বিনিয়োগ করবে, যত পারে উৎপাদন করবে, আর যত পারে বাজারে দ্রব্য সাপ্লাই করবে। এক্ষেত্রে রাষ্ট্র শিল্প সংরক্ষণ নীতি নেবে, রাষ্ট্র তাদের উপরে কর কমাবে, রাষ্ট্রের সরকার তাদের কোনো বাধা দেবে না। এটা হলো অবাধ বাণিজ্যের নীতি, লাসে ফেয়ার থিওরি। এটা হলো সাবেকি উদারনীতিবাদী অর্থনৈতিক ভিত্তি। আর এই কারণে উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী যে পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, সেখানে কিন্তু উৎপাদন বৃদ্ধি পায়। যেসব ভূখণ্ড পরাধীন ছিল, যেমন জার্মানি পরাধীন ছিল, জার্মানি ঐক্যবদ্ধ হয়েই 20 বছরের মধ্যে শিল্পায়ন ঘটিয়েছে 1870 থেকে 1890 এই সময়ে। সে শিল্পজাতীয় দ্রব্য বিভিন্ন দেশে বাজারে বেচার চেষ্টা করেছে। একটা কথা মনে রাখবে যে পুঁজিবাদে প্রথমে লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হতো, মানে শ্রমিক বেশি লাগতো, মূলধন কম লাগতো। আর দ্রব্য যত উৎপাদন হতো সেই দ্রব্য কেনার লোক দেশের মধ্যে কম ছিল। কারণ দেশের শিল্পায়ন মানেই ছিল যে দেশের প্রায় লোকই গরিব, তারা শ্রমজীবী, কারখানায় কাজ করে, তাদের মজুরি কম, তাহলে তারা তো বেশি দ্রব্য কিনতে পারে না। বোঝা গেল আমার কথা? আর আর সেই দ্রব্য দেশের সরকার, ব্যবসায়ীরা তারা অন্য দেশে বেচার চেষ্টা করবে। এরকম ইংল্যান্ডে শিল্পায়ন হয়েছে, জার্মানিতে শিল্পায়ন হয়েছে, ফ্রান্সে শিল্পায়ন হয়েছে, তারা তাদের শিল্পজাত দ্রব্য বেচার জন্য চেষ্টা করছে বিভিন্ন দেশে, বিভিন্ন ভূখণ্ডে। এর জন্য উপনিবেশ স্থাপনের ইচ্ছা তাদের মধ্যে জেগে ওঠে, বাণিজ্যিক ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু হয়, যার ফলেই আমরা একথা বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো পুঁজিবাদের উন্নতি, পুঁজিবাদের বিকাশ। আর পুঁজিবাদের উন্নতি মানে দ্রব্য উৎপাদন বৃদ্ধি, আর সেই দ্রব্য বিশ্বের বাজারে বিক্রি করবার জন্য পুঁজিপতি দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়। আর সেই প্রতিযোগিতা থেকে তাদের মধ্যে বিদ্বেষ, তাদের মধ্যে যুদ্ধের মানসিকতা, সাম্রাজ্য বিস্তার করার প্রবণতা সৃষ্টি হয়। তাই এই কথা বলা যায় পুঁজিবাদের বিকাশের অর্থ হলো সাম্রাজ্যবাদের সৃষ্টি, আর সাম্রাজ্যবাদের সৃষ্টি হলো যুদ্ধ, আর যুদ্ধ মানে মৃত্যু, পুঁজিবাদ সংকটে পড়বে। তাই আমরা দেখতে পাই প্রথম মহাযুদ্ধের পর আমেরিকাতে অতিরিক্ত দ্রব্য উৎপাদন হয়েছে, সেই দ্রব্য বিক্রি করার বাজার পায়নি। অতি উৎপাদন হলে দ্রব্য যখন বিক্রি হবে না, চাহিদার তুলনায় যোগান বেশি হবে, তখন দ্রব্য উৎপাদন বন্ধ করতে হবে। আর দ্রব্য উৎপাদন বন্ধ মানে কি? শ্রমিক ছাঁটাই, আর শ্রমিক ছাঁটাই মানে কি? শ্রমিক আন্দোলন। এইভাবে দেশে দেশে শ্রমিক আন্দোলনের পরিবেশ তৈরি হয়। এর হাত থেকে বাঁচার জন্য উদারনীতিবাদী তাত্ত্বিকরা, নতুন নতুন তাত্ত্বিক, তারা বললেন যে বর্তমানে যে উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী, অর্থাৎ সাবেকি তত্ত্ব অনুযায়ী, যে রাষ্ট্রের প্রকৃতি সেটা হলো পুলিশি রাষ্ট্র, সেই পুলিশি রাষ্ট্রকে ত্যাগ করতে হবে, ত্যাগ করে ওয়েলফেয়ার রাষ্ট্র তৈরি করতে হবে।
পুলিশি রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করবে আর দেশকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করবে। আবার এটা আমরা বলতে পারি ল অ্যান্ড অর্ডার মেনটেন করাই হলো রাষ্ট্রের কাজ। এটাকে বলা হচ্ছে পুলিশি রাষ্ট্র। এটা সাবেকি উদারনীতিবাদের রাষ্ট্রের প্রকৃতি। এখন ধরো তাহলে কি হলো, উদারনীতিবাদী তত্ত্বে আবার নতুন কথা বলা হলো। কি বলা হলো? যে জনকল্যাণকর রাষ্ট্রকে গ্রহণ করছে। জনকল্যাণকর রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। রাষ্ট্রের কাজ কি? জনগণের স্বার্থে কাজ করা, জনগণের কল্যাণ করা, তাই তো? আর দেখো, পুলিশি রাষ্ট্রের অর্থনীতি হচ্ছে অবাধ ব্যবসা বাণিজ্য, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, ব্যক্তি উদ্যোগে উৎপাদন হওয়া। আর ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করা হলো, কি করা হলো? যে রাষ্ট্র ওয়েলফেয়ার করবে, রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষা করবে দেশের মধ্যে, পাশাপাশি রাষ্ট্র জনগণের জন্য অনেক পরিষেবামূলক কাজ করবে, হাসপাতাল তৈরি করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, লেখাপড়ার ব্যবস্থা করবে, রাস্তাঘাট তৈরি করবে। বোঝা গেল? এই সমস্ত দায়িত্ব রাষ্ট্রের ঘাড়ে চেপে গেল, রাষ্ট্রের কাজের পরিধি বেড়ে গেল পুলিশি রাষ্ট্রের তুলনায়। ঠিক আছে? এইবার এই ওয়েলফেয়ার রাষ্ট্রে তাহলে অর্থনীতিটা কি হবে? আমি আগে বলেছি যে পুলিশি রাষ্ট্রের অর্থনীতি হচ্ছে অবাধ ব্যবসা বাণিজ্য নীতি, আর পুলিশি রাষ্ট্রে তোমার ব্যক্তি উদ্যোগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর ওয়েলফেয়ার রাষ্ট্রে মিক্সড ইকোনমিকে রাষ্ট্রের অর্থনৈতিক নীতি হিসাবে গ্রহণ করা হলো। মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি কাকে বলে? মিশ্র অর্থনীতি হলো ব্যক্তি মালিকানায় উৎপাদন চলবে। কি বললাম? ব্যক্তি মালিকানায় উৎপাদন চলবে। 2, সরকারি উদ্যোগে বা রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন চলবে। 3, রাষ্ট্র এবং ব্যক্তি যৌথ উদ্যোগে উৎপাদন চলবে। তাহলে উৎপাদনের ক্ষেত্র কটা? পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর আর হলো জয়েন্ট সেক্টর। 3টি উদ্যোগে উৎপাদন হবে। রাষ্ট্রের উদ্যোগে কেন উৎপাদন হবে? রাষ্ট্রের কাজের পরিধি বেড়েছে, তাহলে রাষ্ট্রকে উন্নয়নমূলক কাজ করতে হবে। এবার কথা কি, সত্যি সত্যি কি এই জনকল্যাণকর রাষ্ট্র? এই রাষ্ট্র কি জনগণের স্বার্থেই পরিচালিত হবে বা হয়েছে? না, হয়নি। তার কারণ পুঁজিবাদ সংকটে পড়েছে। তাই উদারনীতিবাদী তত্ত্বকে সংশোধন করে আধুনিক উদারনীতিবাদী তত্ত্বের কথা বলা হলো, এবং বলা হলো যে এখানে অর্থনীতি সরকারি উদ্যোগে থাকবে, ব্যক্তি উদ্যোগে থাকবে, যৌথ উদ্যোগে থাকবে। আর আর আধুনিক উদারনীতিবাদে ওয়েলফেয়ার রাষ্ট্রে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকবে, ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, সংঘ গঠন, এগুলো থাকবে। একাধিক রাজনৈতিক দল ব্যবস্থা থাকবে, একাধিক রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন হবে অবাধে, যে দল জিতবে সেই দলই সরকার গঠন করবে। আধুনিক উদারনীতিবাদে বলা হলো যে বিচার ব্যবস্থা নিরপেক্ষভাবে চলবে, অর্থাৎ বিচার বিভাগের নিরপেক্ষতা। আধুনিক উদারনীতিবাদ মার্ক্সবাদী তত্ত্ব অনুযায়ী যে সাম্যবাদ, কমিউনিজম, সমাজতন্ত্রবাদ, তার বিরোধিতা করে। আধুনিক উদারনীতিবাদে সরকার পরিবর্তন হবে সাংবিধানিক উপায়ে, শান্তিপূর্ণ ভাবে। কোনো বিপ্লব বা হিংসাত্মক ঘটনার মধ্যে দিয়ে সরকারের পরিবর্তন হবে না। আধুনিক উদারনীতিবাদ ফ্যাসিবাদের বিরোধিতা করে, নাৎসিবাদের বিরোধিতা করে, একনায়কতন্ত্রের বিরোধিতা করে। আধুনিক উদারনীতিবাদ গণতান্ত্রিক শাসনকে সমর্থন করে। দেখো, ওয়েলফেয়ার রাষ্ট্র এটা চললো 30-এর দশক,
40-এর দশক, 50-এর দশক এবং 60-এর দশক। এই ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণা আমেরিকাতে প্রথম সংকটে পড়ে। তখন উদারনীতিবাদী দার্শনিক, নতুন নতুন দার্শনিক, তারা কারা? হায়েক, জন রলস, নোজিক, ফ্রিডম্যান, এরা বললেন যে ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাকে ত্যাগ করতে হবে। এরা হলো নয়া উদারনীতিবাদী। দেখো, নয়া উদারনীতিবাদী যারা, হায়েক, রলস, নোজিক, ফ্রিডম্যান, এরা মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী। এরা জোর দিলেন কোনটাকে? এরা জোর দিলেন সাবেকি উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলিকে, অর্থাৎ সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা, উৎপাদনে ব্যক্তি উদ্যোগ, ব্যক্তিগত স্বাধীনতা, গণ সার্বভৌমিকতা, এইগুলোর উপরে বেশি গুরুত্ব দিলেন নয়া উদারনীতিবাদীরা। নয়া উদারনীতিবাদীরা আধুনিক উদারনীতিবাদীদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সংশোধন করেন, আর কিছু কিছু বক্তব্যকে তারা পরিহার করেন। যেমন ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাকে তারা ত্যাগ করেন। ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাকে তারা ত্যাগ করেন। নয়া উদারনীতিবাদীরা সাবেকি উদারনীতিবাদের যে পুলিশি রাষ্ট্র, সেটাকে নতুন একটা নাম দিলেন। এটা হলো মিনিমাল স্টেট। মিনিমাল স্টেট অর্থাৎ মিনিমাল স্টেটটা কি? রাষ্ট্রের কাজের পরিধি কমাইতে হবে। রাষ্ট্র অনেক দায়িত্ব নিয়েছে ওয়েলফেয়ার স্টেটে, কিন্তু রাষ্ট্র তো কাজ করতে পারছে না। রাষ্ট্রের উদ্যোগে যেখানে উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনে দেখা যাচ্ছে লস হচ্ছে। ব্যক্তি মালিকানায় উৎপাদন হলে সেটা বেশি লাভ হচ্ছে, কিন্তু রাষ্ট্রের মালিকানায় যারা উৎপাদনের সঙ্গে যুক্ত, শ্রমিক যারা উৎপাদনের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তারা কাজে ফাঁকি দিচ্ছে, কাজে অনীহা দেখাচ্ছে, তাই লোকসান হচ্ছে, আর উন্নয়নমূলক কাজ করতে আর পারছে না। বোঝা গেল? তাহলে সেই জন্য রাষ্ট্রের কাজের পরিধি কমাতে হবে, কিন্তু রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে। রাষ্ট্রের কাজের পরিধি কমানো মানে, এই বক্তব্য শুনে তোমাদের মনে হতে পারে তাহলে কি রাষ্ট্রের সরকারের ক্ষমতা কমলো? না, রাষ্ট্রের ক্ষমতা আরো বৃদ্ধি পেল। আর নয়া উদারনীতিবাদীরা অর্থনীতির ক্ষেত্রে উদ্যোগ নিলেন যে মিক্সড ইকোনমি, সেটাকে পরিহার করতে হবে। মিক্সড ইকোনমির ধারণা, মিক্সড ইকোনমির বিষয়বস্তু, অর্থনৈতিক বিষয়বস্তু, সেটা কিন্তু ওয়েলফেয়ার স্টেটের ধারণার সঙ্গে যুক্ত। আর মিনিমাল স্টেটের যে ধারণা, সেই ধারণার সঙ্গে যুক্ত কি বলো? সেই ধারণার সঙ্গে যুক্ত হচ্ছে, হ্যাঁ আসছি।